চট্টগ্রামে খালে নিখোঁজের 14.5 ঘণ্টা পর শিশু সেহরিসের মরদেহ উদ্ধার। দুর্ঘটনাস্থলের 2 কিলোমিটার দূরে পাওয়া যায় নিথর দেহ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে। এখানে যে চাকতাই বাজার, এখানে চামড়া গুদামের পাশে খাল, এখানে পাওয়া গেছে। জুলাই হত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ। লালমনিরহাটে জামায়াতের আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি। তথ্য সংগ্রহের সময় যমুনা টিভি সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। নেত্রকোনার হাওড়াঞ্চলে আতঙ্কের আরেক নাম বজ্রপাত। ধান কাটতে মাঠে যেতেও ভয় পাচ্ছে কৃষক। আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হিজড়া খালে পড়ে নিখোঁজের 14.5 ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশু সেহরিসের মরদেহ। সকালে দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালায় নৌবাহিনীর 15 সদস্যের ডুবুরি দল। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রা। বেলা 10টা নাগাদ দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে চাকতাই খালে পাওয়া যায় শিশুটির মরদেহ। শুক্রবার রাতে বন্দরনগরীর চকবাজার এলাকায় রিকশা উল্টে সেহরিস সহ খালে পড়ে যান মা ও দাদি। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে 2 পাইপের মাঝে আটকা পড়েন তারা। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওখানে যখন এখানে একটা ছেলে দেখছে, সবাইকে বলতেছে, তো এখানে স্থানীয়রা সবাই এসে ওই বাচ্চাটাকে তারপরে কি তুলে নিচ্ছে। দেখতেছি কি কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই বাচ্চাটাই কি এখানে এর বাসা, এখানে বাসা যেখানে এখানে চলে আসছে চকবাজার থেকে পানির স্রোতে বাচ্চারা দেখা যাচ্ছে। তারপরে আমি এরকম তুলে নালা বেঁধে অনেকজনে বলতেছে লামিও না লামিও না। তারপরে আমি আসি লঙ্গি গুড় দিয়ে, তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি। বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে। ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। চট্টগ্রামে হিজড়া খালে পড়ে নিখোঁজের 14.5 ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশু সেহরিসের মরদেহ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আলামিন শিকদার। আলামিন, কখন নাগাদ শিশুটির জানাজা দাফন হতে পারে? সবশেষ কি তথ্য জানতে পারলেন? এখন পর্যন্ত ঠিক জানাজা কখন হবে সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। তবে এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন তিনি কিন্তু সেই নিহতের যে পরিবার, সেই পরিবারদেরকে সমবেদনা জানানোর জন্য এরই মধ্যে সেই জায়গাটিতে এসেছেন এবং তিনি বলছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে, সেজন্য কিন্তু তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। পাশে যে গাইড ওয়াল, সেই গাইড ওয়ালের ব্যবস্থা করা হবে এবং যে খালগুলোতে কাজ চলছে সেই কাজ চলা অবস্থায় যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা সেজন্য যারা কাজ বাস্তবায়ন করছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন এবং 36টি খালের কাজ চলছে চট্টগ্রামে মেগা প্রকল্পের আওতায়। সেই মেগা প্রকল্পের আওতায় যাতে কোনো ধরনের খালগুলো কোনো ধরনের দুর্ঘটনার কবলে না হয়, কেউ যেন আর কোনো মৃত্যুর ঘটনা যাতে না ঘটে, সেজন্য 2 সংস্থা অর্থাৎ এই যে খালগুলো সম্প্রসারণ সংস্কারের যে দায়িত্ব সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। সেই উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যৌথ
8 বছরে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত 13 জন নিহত হয়েছে এই খাল নালায় পড়ে। আর এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য মেয়র এরই মধ্যে সব ধরনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন আর ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। জুলাই হত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ ভোট মেনে নেবে না, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে দেয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা ও সম্মানও নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন জামায়াত আমির। বাংলার জনগণ এইরকম নির্বাচন পারেনি যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছি। লালমনিরহাট জেলা অনেকে শহীদ। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। লক্ষ্মীপুরে অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি, মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, রয়েছে আরও নানা অনিয়ম। এসব বিষয়ে তথ্য সংগ্রহে গেলে যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। লক্ষ্মীপুরের এই বিষয়ের উপর একটি প্রতিবেদন রয়েছে আমাদের কাছে, আমরা অপেক্ষা করছি প্রতিবেদনটি প্রচারের জন্য। ক্যামেরা দেখেই যমুনা টিভির সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। নেই লাইসেন্স কিংবা অনুমোদন, দেয়া হচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, এমন অভিযোগ লক্ষ্মীপুরের কমলনগরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। ঘটনা সত্যতা যাচাইয়ে গেলে ঘটে এমন ঘটনা। আমার কাছে আপাতত আমার জানার মতো কিছু নাই, কারণ আমাদের কাগজপত্র যা আছে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আমাদের এই ল্যাবটা ধরেন আগে কমলনগরে ছিল, ওখানে কমলনগর ডিজিটাল ল্যাব নামে চলছিল। তারপরে আমরা ওই ল্যাবটা বাদ হয়ে গেছে, বাদ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আসছে, আসার পরে প্রাইম ডায়াগনস্টিক নামে চলতেছে। কিছুটা দূরেই আরেক ডায়াগনস্টিক সেন্টার গ্রিন লাইফ, সেখানেও একই চিত্র। শুধু কমলনগর নয়, লক্ষ্মীপুর জেলা শহর সহ বেশিরভাগ উপজেলাতেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অনুমোদন নেই অনেক প্রতিষ্ঠানের, নেই প্রয়োজনীয় যন্ত্রাংশ। বড় বড় ডাক্তারদের নাম ব্যবহার করা হলেও বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে জেলায় চিকিৎসকের অবহেলায় 8 জনের মৃত্যুর অভিযোগও আছে। কাগজপত্র জমা দিচ্ছে, সবকিছু হইতে লেট হবে। ডাক্তার থেকে শুরু করে আসলে এগুলা অনেকগুলোই নাই। এরা কি জন্য কি উদ্দেশ্যে এগুলো আসলে দেয়, এটা আসলে আমরা বোধগম্য নয়। আপনি ব্যাঙের ছাতার মতো ছোট একটা দিয়ে বসে থাকবেন, কাগজপত্র থাকবে না, রুগীরা হয়রানির শিকার হবে। আপনার কাছেও যে রুগী চলে যায় আমার কাছেও আসে। তা আমি এত টাকা ইনভেস্ট করার মানে কি? আপনার কাছে কিছুই নেই, কোনো ডাক্তার নেই। সাধারণ নার্সগুলোরে নিই, এরা এগুলা যারা ক্লিন করে এদের তাই আমাদের ফুসিং করা। এসব দেখার দায়িত্ব যার, সেই সিভিল সার্জন এ বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন। সে তো বললেন আমি দেখবো, তো আপনি বললেন আমি কি বক্তব্য দিব। তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে জেলায় 105টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে অনুমোদন আছে হাতে গোনা কয়েকটির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক, হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে। তবে পলাতক আছে তারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়ির ফিটনেস আছে কিনা তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস, পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তবুও গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত 5 জনের মধ্যে 4 জন বাড়ি ফিরেছেন। 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শিক্ষার্থীদের বিক্ষোভের কি অবস্থা, কি বলছেন তারা? আন্দোলন করছে বেলা 11:30 পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সেই প্রধান গেটটি রয়েছে, লাল কাপড় বেঁধে কিন্তু আন্দোলন করছে। তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আজকে আপনাদের কি কর্মসূচি, অবস্থা বলবেন।
আজকের আমাদের যে কর্মসূচি রাইজ ইন রেড, যে কর্মসূচি আমাদের কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক দেওয়া হয়েছে, এটি মূলত বিগত 16 এপ্রিল কুমিল্লা পলিটেকনিক এবং কুমিল্লা সার্ভে পলিটেকনিক ইনস্টিটিউটের উপর যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম হামলা চালানো হয়েছে সেটির প্রতিবাদে এবং আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে অধিকার সেটি নিশ্চিত করার জন্য আমরা এখানে অবস্থান করছি। আপনাদের এই কর্মসূচি কতদিন চলবে? আমাদের দাবি দাবা সম্পূর্ণ পরিমাণ না মানা হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। শুনছিলেন দেবাশিস, এবং শেষ হচ্ছে বেলা 11টা থেকে কিন্তু 6 দফা দাবিতে আজকেও রাজশাহীতে এই বিক্ষোভ কর্মসূচি, সেটি পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছে তারা ঠিক রাজশাহী পলিটেকনিক যে ইনস্টিটিউট রয়েছে তার সামনেই অবস্থান নিয়ে তারা আন্দোলন করছেন এবং সেই সাথে সাথে তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি এবং 6 দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সব ইনস্ট্রাক্টরদের অবৈধ বাতিল করতে হবে, সেই সাথে সাথে তারা আন্দোলন করছেন যে দাবি দেওয়া না মানা হলে তাদের যে আন্দোলন। ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য। বৈশাখে নেত্রকোনার হাওড়া অঞ্চলে আতঙ্কের নাম বজ্রপাত। মাঠ ভর্তি পাকা ধান, অথচ প্রাণ ভয়ে জমিতে নামেন না কৃষকরা। গত 5 বছরে জেলায় বজ্রপাতে 49 জনের মৃত্যু হয়েছে। প্রায়শই ঘটছে হতাহতের ঘটনা। সম্প্রতি বজ্রপাতে একই দিনে 3 জনের মৃত্যুর পর আতঙ্ক আরও বেড়েছে। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ কাজে গেলেও মেঘ দেখলেই সরে পড়ছেন। হাওড়ের বিস্তৃত মাঠ জুড়ে হাওয়ায় দুলছে বোরো ধান। কোথাও কোথাও ফলন তুলতে শুরু করেছেন চাষিরা। তবে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক। আতঙ্ক ছড়াচ্ছে কালবৈশাখীর সাথে বজ্রপাত। আকাশে মেঘ দেখলেই ছুটে পালাচ্ছে কৃষক। একদিকে আগাম বন্যার ভয়, অন্যদিকে ঝড়বাদল। গত 15 এপ্রিল নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে 3 জন মারা গেছে। একই দিনে এমন দুর্ঘটনার পর থেকে প্রাণ সংশয়ে খেতে নামতে চাইছে না কৃষকরা। বাড়িটা তো অনেক দূর, হাওড় তো অনেক দূর, কিন্তু দেখা গেছে যে একটা লোক এই বজ্রপাতের সময় যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিব অথবা কোনো জায়গায় যে গিয়ে নিরাপদ বোধ করবো, সেই জায়গায় কিন্তু আমাদের এখানে নাই। যদি একটু বৃষ্টি আসে তখনই কেউ হাওড়ে যায় না, মানে কারণ হলো মানুষের জীবনের তো তরণ ধান অন্য কিছু বড় না। এই যে আমরা ফাঁকনা ক্ষেত, এই ফাঁকনা ক্ষেত্রে আমরা বাড়ি থাকতে পারি না, মনে আমরা বান্ধে না। একটা বছর বড় আমরা ক্ষেত নিয়ে আমরা অনেক ঝুঁকি করি। সরকারি হিসাবে গত 5 বছরে জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 1/2 মানুষের। তবে স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি। এক জায়গায় যায় যে আমরা বসবো 10-12 জন, এরকম কোনো সিস্টেম নাই, আমাদের বাড়িতে আসতে হয়। বজ্রপাতের লাগে না আমরা নিরাপদে থাকতে পারি না। আওয়ারগুলো আমরা সারা বছর একটা ফসল পাই। উঁচু যে গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি, ওই সমস্ত জায়গা থেকে একটু দূরে অবস্থান করা। তারপর হচ্ছে যে বৃষ্টি যখন বেশি হয় বা বজ্রপাতের সম্ভাবনা যখন বেশি দেয়, আমাদের মোবাইল বা ল্যাপটপ যেগুলো আছে, কম্পিউটার যে ডিভাইস যেগুলো আছে, এগুলো যতটুকু সম্ভব একটু অ্যাভয়েড করা, টেলিভিশনটা একটু অ্যাভয়েড করা। দুর্গম হাওড়ে কাজ করা কৃষক ও জেলেদের বাঁচাতে জরুরি নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা যে বজ্রপাত নিরোধক দণ্ড আছে সেগুলো এই মুহূর্তে আমাদের 12টি আছে। তো যেহেতু এখানে প্রায় আমাদের ইউনিয়ন হলো 6টা, 72টা আমাদেরই আছে, ওয়ার্ড আছে। আমি চাইবো যে প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই নিরোধক দণ্ড বসানো যায়। ব্রিটিশরা যখন ছিল তারা মাটির নিচে এই পাথর রাখতো যাতে বজ্রটা নিরোধক ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমাদের ওইটা নেই। কিন্তু আমরা বিশেষ করে গাছ লাগানোর সিজনটা হচ্ছে বর্ষাকাল। আমার প্ল্যান আছে আমরা ধরেন এলাকা জুড়ে তাল গাছ লাগিয়ে দেব। প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উঁচু স্থানে আশ্রয় কেন্দ্র তৈরির দাবি হাওড়বাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের আজ 2টি ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে সকালে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 1 ঘন্টা নেওয়া হয় পরীক্ষা। কুমিল্লা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 30টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সি ইউনিটভুক্ত ব্যবসায় অনুষদে 340টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে 9,952 জন, অর্থাৎ আসন প্রতি লড়ছে 41 জন। বিকেল 3টায় শুরু হবে এ ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পরীক্ষা। এই ইউনিটে 350টি আসনের বিপরীতে 32,658 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। নোয়াখালীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। সর্বস্ব লুটে নিতে চক্রটি ব্যবহার করে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা। তাদের মূল টার্গেট নারী যাত্রীরা। গেল 1 সপ্তাহে একাধিক লুটপাট ও শ্লীলতাহানির ঘটনার পর নারীদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেশিরভাগ সিএনজি চালিত অটোরিকশাতে নেই নম্বর প্লেট, অথচ 3 চাকার এই বাহনে আসন গুণে যাত্রী পরিবহন করা হয় অবাধে। যেহেতু নম্বর প্লেট কিংবা রেজিস্ট্রেশন নেই, ধরা পড়ার সুযোগও কম, তাই ছিনতাইকারী চক্রের পছন্দের তালিকায় এসব সিএনজি, যাদের প্রধান টার্গেট নারীরা। চালকের সাথে চক্রের কয়েকজনকে বসানো হয় যাত্রী বেশে, এরপর 2-1 জন উঠলে নির্জন জায়গায় নিয়ে লুটে নেওয়া হয় সব। নারী যাত্রীদের করা হয় হেনস্থা কিংবা শ্লীলতাহানি। আগে থেকে সিএনজিতে 3-4 জন যুবক থাকে, তারা নারীদেরকে টার্গেট করে। তারপরে যে নারীরা যদি সিএনজিতে ওঠে তখন তারা ছিনতাই করে। উঠতে অনেক বেশি ভয় পায়। আমি যে রাস্তায় দিনের বেলা বেরোই, আমার এখনো হাত পা কাঁপে। আমি সিএনজি দেখলে দাঁড়ায় থাকি। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিচ্ছে, এই যে সড়ক নিরাপত্তা নাই, দুর্ঘটনা ঘটতেছে, অনেক সিএনজিতে দুর্ঘটনা ঘটছে। গেল কয়েকদিনে এরকম একাধিক ঘটনায় আতঙ্কিত চলাচলকারী নারীরা। উদ্বেগ উৎকণ্ঠায় কমেছে ছাত্রীদের উপস্থিতি। ছিনতাই চক্রের কেউ আটক না হয় ক্ষুব্ধ তারা। প্রথম মধ্যেই একটা সিএনজি দূষিতকারী, ওরা আমাদের আব্বুকে জোরপূর্বক আটক করে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সিঙ্গেল যাত্রী যারা একক যাত্রী, ওদেরকে ওরা জিম্মি করে সিএনজির ভিতরে অপহরণ করে এবং ছিনতাই করে। আমাদের স্কুলে ছাত্রীরা আছে, তারা আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এখন স্কুলে উপস্থিতি কমে গেছে। এটা যে পরবর্তী আমাদের গায়ের উপরে আসবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? প্রশাসন কি আমাদেরকে গ্যারান্টি দিবে? আমরা যখন সিএনজিতে উঠি, আমাদেরকে কি কেউ উঠায় নিয়ে দর্শন করবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। নম্বরবিহীন সিএনজির কারণে জড়িতদের ধরতে অসহায়ত্ব প্রকাশ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের থানা এলাকায় যে সিএনজিগুলো চলে ম্যাক্সিমাম হলো নাম্বারবিহীন। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ইউনো মহোদয় স্বীকার করছেন প্রায় 80%-এর কাছাকাছি বা 80%-এর উপরে সিএনজিগুলো নাম্বারবিহীন। তো নাম্বারবিহীন সিএনজিগুলো দিয়ে আমরা অবজার্ভ করতে পারি না, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। চৌরাস্তা থেকে সোনাপুর সড়কে সবচেয়ে বেশি সক্রিয় ছিনতাইকারী চক্রগুলো। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশে এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।